আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আইনের শাসনের কথা বলি, আমরা স্বাধীন বিচার বিভাগের কথা বলি, আমরা প্রতিটা নাগরিকের সুবিচার প্রাপ্তির কথা বলি। এবার আমি একজন ব্যক্তির নাম উল্লেখ করি। তিনি হচ্ছেন ডক্টর সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। শুরু থেকে উনিই মেয়র। সিটি কর্পোরেশন জবে থেকে হয়েছে তবে থেকেই উনি মেয়র, এবং এর আগে যখন পৌরসভায় উনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সেলিনা হায়াত আইভী ওনার বাবা বংশানুক্রমিকভাবে ওনারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা বলতে যা বোঝায়, মানে আওয়ামী লীগের শাসন আমলে, সেটা কি সেলিনা হায়াত আইভী ছিলেন? না, ছিলেন না। আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জের দৌড়দণ্ড প্রতাপে রাজত্ব করত আওয়ামী লীগের মাসলম্যান হিসেবে যিনি পরিচিতি লাভ করেছিলেন সারা দেশে, সেই শামীম ওসমান। এবং এই শামীম ওসমানের সঙ্গে সেলিনা হায়াত আইভীর বিরোধ ছিল মোটামুটি সবসময়। শামীম ওসমান আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য। তার সঙ্গে সেলিনা হায়াত আইভী নির্বাচন করে জনগণের ভোটে জিতেছেন। সেলিনা হায়াত আইভীকে কিন্তু আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি। নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগ ত্যাগও করেননি। কিন্তু যতদিন ওখানে শামীম ওসমান ছিলেন ততদিন পর্যন্ত নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বলতে শামীম ওসমানকে বোঝানো হতো। আওয়ামী লীগের যত অনৈতিক সুযোগ সুবিধা সেগুলি শামীম ওসমানই গ্রহণ করতেন, ভোগ করতেন, নিজের চামচাদের মধ্যে বিতরণ করতেন। এবং সরকারের আওয়ামী লীগের সেই দাপট সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে উনি প্রয়োগ করতেন। সে বিচারে আমি মনে করি সেলিনা হায়াত আইভী ছিলেন আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত একটা জনপ্রতিনিধি। শুরু থেকেই উনি কখনোই আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা বাড়তি কিছু পাননি, এবং সেই ক্ষমতা ব্যবহার করে উনি কোনো অনৈতিক সুবিধা পেয়েছেন এটাও কেউ বলতে পারবে না। সেই সেলিনা হায়াত আইভীকে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের মে মাসে, মানে ঠিক আজকে থেকে 1 বছর আগে, ওনাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা, উনি কোনো হত্যা মামলা আসামি। হত্যা মামলা কি? এই যে জুলাই আন্দোলনের সময় যে মামলাগুলি, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, হত্যা অথবা হত্যা প্রচেষ্টায় যে মামলাগুলি হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, সেগুলোর যে মামলা, গণমামলা হয়েছে, গণহারে মামলা হয়েছে মানুষকে হয়রানি করার জন্য, সেরকম একটা মামলায় প্রথম ওনাকে আসামি করা হয়। এবং তারপর একটা করে জামিন পান, আবার অন্য একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, আবার জামিন পান, আরেকটা মামলায় আসামি দেখানো হয়। এইভাবে একে একে ওনার বিরুদ্ধে 12টা মামলা করা হয়েছে। মানে কত বড় দাগি আসামি দেখেন, যিনি 12টা মামলার আসামি, এবং এর মধ্যে হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা, তারপরে পুলিশের বিরুদ্ধে, পুলিশের কাজে, সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। মানে অপরাধের আর শেষ নাই। কে করেছে? সরকার পক্ষ করেছে। আবার বিপরীত দিকে যখন একটা জামিন পান, অন্য মামলা, এমন মামলায় ওনাকে আসামি দেখানো হয়েছে যেখানে আসামি যে ওনার নাম নাই, ওনার নামই নাই এখানে। তাহলে কি ওই যে থাকে না শেষ দিকে যে অমুকে আসামি, তমুকে আসামি, তমুকে আসামি, আরো অন্যান্য আরো অনেকে আছে না? এখন একজন মেয়র উনি আসামি হয়েছেন আরো অনেকের কোটায়। মানে উনি এত বড় আসামি যে ওনাকে কেউ বাদী চিনেও নাই, উনি আরো অনেকে, সেরকম আসামি উনি হয়েছেন, জেলে পড়ে আছেন। আজকে এটা একটা খবর আছে, এই জন্য আমি আজকে অনুষ্ঠানটা আলোচনাটা করছি। এই কারণে আজকে সর্বশেষ একটা খবর পাওয়া গেছে, খবরটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। এটা হলো এক ধরনের শোন অ্যারেস্ট, মানে একটা মামলার জামিন হলো, সঙ্গে সঙ্গে আরেকটা মামলা দেখানো হলো। আবার বিপরীত দিকে যে কাজটা হয়েছে, যখনই একটা মামলা জামিন হয়েছে তখনই সরকার পক্ষ প্রবল বিক্রমে ওনার ব্যাপারে আপিল করেছে, না, জামিন দেওয়া যাবে না। সরকারের নিযুক্ত যারা উকিল আছেন, পিপি বলেন অথবা অ্যাটর্নি জেনারেল বলেন অথবা অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, সরকার পক্ষ আর কি। আচ্ছা, সরকার পক্ষ জিনিসটা কি বলেন তো? সরকার মানে জনগণের পক্ষ। সরকার তো জনগণ।
এই লোকগুলি যে বেতন হয়, যে সরকার পক্ষে যারা উকিল, পিপি, এপিপি যারা আছেন, অথবা যারা আপনার ওই অ্যাটর্নি জেনারেল হন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন, যারা হন, এদের বেতনটা কিন্তু আমার আপনার টাকায় হয়। তো আমি আপনি চেয়েছি যে সেলিনা হায়াৎ আইভীর জামিন হওয়া উচিত না, অতএব আমরা যে আপিল করলাম, আমি তো করতে পারবো না, আমার হয়ে ওই অ্যাটর্নি জেনারেলের অফিস যে আপিল করতেছে, আপিল করেছে, হাইকোর্টে জামিন হয়েছে, হাইকোর্টের বিচারক জামিন দিয়েছে, বিশাল ক্ষতি হয়ে যাবে এখন সরকারের, আবার তারা যে আপিল করেছে সুপ্রিম কোর্টে। এই যে ঘটনাগুলি হয়, সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে আবার প্রথমে একটা আপিল করার জন্য অনুমতি চাইতে হয়, এই অনুমতি চাইতে গেছে। এই যে ঘটনাগুলি ঘটেছে একের পর এক ঘটতে থেকেছে। দেখেন, আমরা একটা কথা বলি, আমাদের সরকার পক্ষে যারা উকিল আছেন, এই অ্যাটর্নি জেনারেল আছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের অন্য অন্য যারা কর্মকর্তা আছেন, তাদের কাজটা কি? তাদের কাজটা হলো জাতীয় জনগুরুত্ব সম্পন্ন মামলাগুলো, যে সমস্ত মামলায় সরকার পক্ষ, মানে সরকারের ক্ষতি হতে পারে, সরকারের লাভ হতে পারে, এই সমস্ত মামলায় তারা অংশ নেয়। এবং যে মামলাগুলোকে ছেড়ে দিলে পরে সরকারের ক্ষতি হতে পারে, সেই মামলা তারা যে আপিল করে, জামিন দেওয়া যাবে না, অমুক, এই তো করবে। তা সেলিনা হায়াৎ আইভীকে কোন বিচারে আটকে রাখলে রাষ্ট্রের লাভ হবে ভাই? উনি জামিন পাওয়াটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, জামিন পাওয়া প্রত্যেকটা নাগরিকের একটা অধিকার। আপনি আমার বিরুদ্ধে একটা মামলা করলেন, বললেন যে মাসুদ কামাল উমরের হত্যা ঘটনার সঙ্গে জড়িত ছিল। তো আমি বললাম ভাই আমি জড়িত ছিলাম না। আপনি বললেন না তুমি ছিলা, দেখো মামলা করে দিলাম, দিলেন মামলা করে। পুলিশ প্রথমে এসে আমাকে নিয়ে থানায় ঢুকাই দেবে, তারপরে রিমান্ড চাবে, কিছু চর্থাপড়াতে মারবে অথবা মারবে না, যদি দেখে যে না আমাদের বৃদ্ধ লোক, হয়তো দয়াও করতে পারে, কিন্তু রিমান্ডে নেবে, 2-3 দিন জিজ্ঞাসাবাদ করবে, তারপর ঢুকাই দিবে। আমি তো জানি না কে মারা গেছে, কীভাবে মরছে, কিন্তু ঢুকাই দিল। তারপরে মামলা চললো, হত্যা মামলা, জামিন তো খুব কঠিন। 1-1.5 বছর পর আমি থাকলাম এখানে, এই মামলার তদন্তও হচ্ছে না, তদন্তও শেষ হচ্ছে না। তদন্ত শেষ হলে তারপর শুনানি শুরু হবে, হয়তো শুনানি একসময় শুরু হলো, শুরু হওয়ার পর দেখা গেল না আমি আসলে জড়িত না, কিন্তু মাঝখানে কিন্তু আমার 5-6 বছর জেল খাটা হয়ে গেল। এটার নাম বিচার? বলেন, এটার নাম বিচার? দেখা গেল আমি নির্দোষ, এই নির্দোষ লোকটা 5 বছর কিন্তু জেল খেটে ফেলেছে। সেলিনা হায়াৎ আইভী, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক আছে, হোক, মামলা হতেই পারে, যদি মনে করেন মামলা হবে, বিচার হোক, তদন্ত হোক, তো ওনাকে জেলে রাখতে হবে কেন ভাই? উনি ছিলেন মেয়র, একজন মেয়র কি এত খারাপ লোক? আবার ওনাকে সরাই দিয়ে ওখানে বিএনপি তার দলীয় একজন লোককে প্রশাসক বানাই দিছে। একজন নির্বাচিত লোককে সরিয়ে বিএনপি তার দলীয় একজন লোককে প্রশাসক বানিয়েছে। এই দলীয় যে লোকটা, এই ভদ্রলোক কিন্তু এই সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে ইলেকশন করেছিলেন, একবার মেয়র পদে, শোচনীয়ভাবে হেরেছেন। জনপ্রিয়তম লোকটাকে সরিয়ে যিনি তাকে যে হেরেছেন তাকে নিয়ে বানাইছে প্রশাসক। ওই লোকটারই বা কি লজ্জা শরম কিছু নাই যে আমি কিভাবে মেয়র হই, আমি কিভাবে প্রশাসক হই? আমাকে দেখলে জনগণ প্রত্যাখ্যান করেছিল, হয়ে গেছেন, সুযোগ সুবিধা সম্মান কত কিছু পাবেন। এটার নাম কি আইনের শাসন? আমরা কি এই আইনের শাসন চেয়েছিলাম? আমি জানি বিএনপি অনেকে বলবেন যে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা ইতিবাচক দিক। আজকে কি ঘটেছে? আজকে তার বিরুদ্ধে যে 12টা মামলা, প্রথম দফায় 5টা মামলা, তারপরে দফায় আরো 5টা মামলা। তো প্রথম যে 5টা মামলা ছিল সেই মামলাগুলোর হাইকোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছিল সেই জামিনের রায়টা আপিল বিভাগ বহাল রেখেছে। আর দ্বিতীয় দফায় যে 5টা মামলা ছিল সেই মামলাগুলোর হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল, কিন্তু হাইকোর্টের সেই জামিনের আদেশ প্রত্যাহার করে সুপ্রিম কোর্টকে আপিল করা হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এই সংক্রান্ত রুলগুলি যেটা আছে হাইকোর্টে নিষ্পত্তি করতে বলছে আপিল বিভাগ। তাহলে আলটিমেটলি কিন্তু ওই 5 মামলাতেও ওনার জামিনটা বহাল থাকলো। তো এই 10 মামলায় ওনার জামিন বহাল থাকছে। আর যে 12টা মামলা, আর যে 2টা মামলা আছে, এই বাকি 2 মামলায় আইভী এরই মধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। এই জামিনও স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে, কিন্তু সেগুলো এখনো চেম্বার আদালতের কার্যতালিকায় আসেনি। কার্যতালিকায় আসলে চেম্বার আদালত কি রায় দেয়
যদি স্থগিত করে দেয় তাহলে স্থগিত হবে, আর যদি রায় না দেয় তাহলে স্থগিত হবে না। তার মানে যেহেতু চেম্বার আদালতের কার্যতালিকায় আসেনি, তাহলে হাইকোর্টের রায়টাই কিন্তু এখন পর্যন্ত কার্যকর আছে। এর মানে হচ্ছে আসিফ নেহাত আইবির বিরুদ্ধে যে 12টা মামলা ছিল, 12টা মামলাতে সে আসলে এখন জামিন পেয়েছে। এখন জামিন যদি পেয়ে থাকে তাহলে কি ওনার কারামুক্তি হবে? আইন বলে তার কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই। বাস্তবে কি ঘটবে দুদিন যাক আমরা বুঝতে পারবো। একটা জিনিস হলো কি জানেন, আদালতে জামিন আদেশ পায়